স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খান মিম। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। অবশেষে 14 দলের অন্যতম শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে উত্তরায় গ্রেফতার। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এদিকে রাতে সচিবালয় অবরুদ্ধ করে সহিংসতা ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 4 থানায় 426 আনসারের বিরুদ্ধে মামলা। আদালতে তোলা হয়েছে 375 জনকে, বাকিরা পলাতক রয়েছেন। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে সবশেষ খবর। যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। আর আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না এত মানুষ। এখানে পর্যাপ্ত নৌকা নেই, কোনো বোট নেই যে আমরা ত্রাণগুলো দিব বিতরণ করার জন্য। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। अभी तो हमारे सारे गेट खुले। अभी तो कल का जो फिगर था वो 11,32,000 क्यूसेक जा रहा था, वो 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। পানি বেড়ে বন্যার আরও অবনতি নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায়। 12 জেলায় 23 জনের প্রাণহানি, পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। কিছু এলাকায় পানি কমায় দৃশ্যমান রয়েছে ক্ষতচিহ্ন। পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজারের গেট। প্রত্যন্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এদিকে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়া হয়েছে, এরই মধ্যে ছাড়া হয়েছে 11 লাখ কিউসেক পানি। দাবি ভারতীয় গণমাধ্যমে। সান্ধ্যবাজারে নিয়েও থাকছে সবশেষ, তবে শুরুতেই থাকছে ইনু গ্রেফতার ও আনসার প্রসঙ্গ। রাজধানীর উত্তরা এলাকার বাসা থেকে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাসানুল হক ইনুকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে, তবে তাকে কবে আদালতে তোলা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 10 দলের অন্যতম শরিক দল জাসদের সভাপতি ইনু বিগত আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তাকে হুকুমের আসামি হিসেবে দেখানো হয়েছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনে সহিংসতা ও উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা সহ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। আহত হন শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় 4টি মামলা হয়। আসামি করা হয় 426 জনের মধ্যে 355 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকিরা পলাতক। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। সেই আন্দোলনের রূপ হঠাৎই পাল্টে যায়। দাবি পূরণে শাহবাগ ছেড়ে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয় আনসার সদস্যরা। রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টার সঙ্গে তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে তাদের বিশ্রাম প্রথা বাতিল সহ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়। এরপর আনসার সদস্যদের একটি অংশ আন্দোলন স্থগিত করলেও আরেকটি অংশ চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা কর্মচারীদের। অবরুদ্ধ করা হয় 4 উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও। এরপর আটকে পড়া উপদেষ্টা ও সমন্বয়কদের মুক্ত করতে সচিবালয়ের দিকে আসে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। পরে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 4 সেনা সদস্য সহ শতাধিক শিক্ষার্থী।
এ ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও বিমানবন্দর থানায় বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় 426 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 থেকে 8,000 আনসার সদস্যের বিরুদ্ধে। তাদের মধ্যে গ্রেফতার করা 375 জনকে আদালতে তোলা হলে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। এদিকে কোনো নাশকতা বা কাউকে আহত করার উদ্দেশ্য নয়, আনসার সদস্যরা ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছিলেন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ সময় তিনি আসামিদের জামিনও চান। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আনসার সদস্যদের আদালতে নিয়ে আসার খবর পেয়ে তাদের স্বজনরা ভিড় করেন আদালত প্রাঙ্গণে। এদিন আদাবর থানায় গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আদালতে তোলা হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের ও রূপা শাকিল দম্পতিকে 5 দিনের রিমান্ড দেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন আমাদেরকে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই এখানে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ করেছেন। কিছুক্ষণ আগে সমাবেশটি শেষ হয়েছে। সেখানে কয়েকজন সমন্বয়ক কথা বলেছেন। সার্জিস আলম বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে যারা বাধাগ্রস্ত করতে চায় এবং জনগণের জানমালের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে থাকবে। এবং এর সঙ্গে তিনি প্রশ্ন করেন উপদেষ্টার কাছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ নিয়েছেন 8 জুলাই থেকে এখন এই যে 25-26 জুলাই পর্যন্ত এতদিনের মধ্যেও পুলিশ প্রশাসন কেন মাঠে নেই? আনসারদের যেখানে সচিবালয় অবরুদ্ধ ছিল, যেসব কর্মকর্তা কর্মচারীরা আনসার অবরুদ্ধ করে রেখেছিলেন গতকালকে, আপনি নিশ্চয় জানেন, সারা দিন ধরে, তবুও কেন সেই আনসার সদস্যদেরকে সরাতে ছাত্র জনতাকে মাঠে নামতে হলো? এমনটা তিনি প্রশ্ন করেছেন উপদেষ্টার কাছে। এবং একই সঙ্গে বলেছেন কোনো উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন, ব্যর্থ হন, তাহলে বিকল্প খুঁজতে হবে, এমনটিও তিনি বলেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে এই সরকারকে যারা বাধাগ্রস্ত করতে চায়, এখনও তিনি বলছেন যে এখনও বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দপ্তরে, এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থনপুষ্ট অনেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। তারা হয়তো এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, এই সরকারের পথচলাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তারা যেন এই সরকারকে পথচলাকে বাধাগ্রস্ত করতে না পারেন, সুষ্ঠু শান্তি মতন যেন এই সরকার তার দায়িত্ব পালন করতে পারেন এবং যে একটি রূপরেখা দেয়া এবং এই রাষ্ট্রকে সংস্কার করার যে উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো যেন চলমান থাকে, সেগুলো যেন কোনো বাধাগ্রস্ত না হয়, এজন্য ছাত্র জনতা যেন মাঠে থাকে। এবং একই সঙ্গে যারা এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন যারা দোসর, যারা বিভিন্ন জায়গায় উৎপেতে বসে আছে, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে, এমনটি তিনি বলেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে আনসার বাহিনীর সদস্যরা যারা ছাত্রদের ওপর চড়াও হয়েছে, আহত করেছে শিক্ষার্থীদেরকে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে সেই পদ থেকে বহিষ্কার করতে হবে এবং ছাত্র জনতা যে কোনো সময় মাঠে থাকবে, এমনটাই তারা বলেছেন। এই ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি থেকে সবশেষ।
ফারাক্কা বাঁধের 109টি জলকপাটের সবগুলো খুলে দিয়েছে ভারত। বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে গঙ্গা নদীর উচ্চ অববাহিকায় অতিবৃষ্টির পর খুলে দেয়া হয় এসব বাঁধ। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বাংলার প্রতিবেদনে বলা হয়, গঙ্গার নিম্মিতা, নূরপুর, গিরিয়া, জঙ্গিপুর সহ কমপক্ষে 4টি পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধ প্রকল্পেও পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সেকেন্ডে 11 লাখ ঘনফুট পানি ছাড়া হয় ফারাক্কা থেকে। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। যদিও যে পরিমাণ পানি ছাড়া হয়েছে তাতে নিম্নাঞ্চলে পানি বাড়বে না বলে দাবি কর্তৃপক্ষের। গঙ্গার অন্যতম প্রধান শাখা নদী ভাগীরথীরও অন্তত 4টি পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়েছে। পানির চাপ ব্যাপক বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ফারাক্কার জলকপাট খুলে দিতে হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবহিত করা হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। नहीं, अभी तो कल का तो फिगर था वो 11,33,000 क्यूसेक जा रहा था, क्योंकि जो जितना नीचा ऊपर से आता है अपस्ट्रीम से वो 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है। उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का, ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में या अपस्ट्रीम में उसका कोई रीजन नहीं है, उसका कोई ऐसा कोई स्टडी नहीं है कि बैरेज की वजह से इरोजन होता है। এদিকে ফারাক্কার ব্যারেজের গেট খুলে দেয় বন্যার শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, ফারাক্কার ব্যারেজের খুলে দেওয়ার প্রভাবে বাংলাদেশে কোনো প্রভাব পড়তে শুরু করেছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, এখন পর্যন্ত যেটি বলা যায় যে এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে নদীর পানি যেভাবে আসলে বৃদ্ধি পাবে তাতে আগামী 3 দিন পর্যন্ত আসলে খুব একটা বেশি শঙ্কা নেই। তবে তারপরেই আসলে পদ্মা নদীর যে নিম্নাঞ্চল সেটি খানিকটা আসলে সেখানে পানি ওঠার বা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ রাজশাহী ঠিক পশ্চিমে যেই জেলাটি, সেখানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা দিয়ে কিন্তু আসলে গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে কিন্তু পানি এখন পর্যন্ত আসলে বিপদসীমার বেশ নিচে রয়েছে এবং রাজশাহী অঞ্চলেও পদ্মা নদী যেখানে প্রবাহিত হচ্ছে সেখানেও কিন্তু পানি বেশ প্রবাহের নিচে রয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে বিপদসীমা সেটি ধরা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছে 20.55 মিটার, যেখানে আজকে সন্ধ্যা 6টায় পর্যন্ত আসলে রেকর্ড করা হচ্ছে 18.49 মিটার। এবং রাজশাহীতে ঠিক শহর অঞ্চলে যেখানে আসলে দেখানো যায় সেইখানে যেখানটাতে আমরা আছি এখানে বিপদসীমা হচ্ছে 18.05 মিটার, যেখানে আজকে সন্ধ্যা পর্যন্ত আসলে পানি প্রবাহিত হয়েছে প্রায় 16.21 মিটারে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার বেশ খানিকটা নিচে আসলে পদ্মা নদীর পানি রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আসলে বলছে যে যেভাবে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে পানি খানিকটা আসলে বৃদ্ধি পাবে এবং গত 9 ঘন্টায় 2 মিটার পানি আসলে কোনো জায়গায় বেড়েছে এরকম কথা বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে। এবং এইরকমভাবে বাড়তে থাকলে আগামী 3 দিন পর পানি যে বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে, তবে সেই হিসেবে আগামী 3 দিন গঙ্গা এবং পদ্মা নদীর এই অববাহিকাগুলো আসলে শঙ্কামুক্ত থাকবে। তো এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি যে রাজশাহী পদ্মা নদীর এই জায়গাটিতে আসলে পানির যে প্রবাহ গেল কয়েকদিন থেকে আসলে পানির প্রবাহ খানিকটা কমে আসছিল, তবে আবারও কয়েকদিন আসলে বৃষ্টিপাতের বেশি হওয়ার কারণে কিন্তু পানির প্রবাহ বেড়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু বিপদসীমার নিচে সে কারণে কিন্তু আসলে কোনো ধরনের শঙ্কা এখন নয়। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এবং রাজশাহী জেলা প্রশাসক তাদের যাবতীয় কার্যক্রম প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে। এদিকে আগাম সতর্কতার অভাবে পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি কমানোর সুযোগ পায়নি কয়েক জেলার মানুষ। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মোট আমনের 15 থেকে 20%। এমন পরিস্থিতিতে আর না পড়তে অভিন্ন নদী ও আবহাওয়া বিষয়ক পূর্বাভাস ও তথ্য আদান প্রদানের ভারতের সঙ্গে পুরনো চুক্তি সংশোধন প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। একই দুঃস্বপ্ন না বাস্তবতা বুঝে ওঠার আগেই উজানের জলে হাবুডুবু 1/2 কোটির বেশি মানুষ আর অবলা প্রাণীরা। সর্বগ্রাসী জলের এমন আস্ফালন বহু বছর দেখেনি দেশের পূর্বাঞ্চল।
বন্যার আকস্মিকতায় অপ্রস্তুত ও দিশেহারা হয়ে পড়ে 11 জেলার 77টি উপজেলা। ভয়াবহ দুর্যোগে শিশু বৃদ্ধ সহ ঝরছে প্রাণ, এখনও নিখোঁজ অনেকে। বেনজলে ডুবে গেছে হাজার হাজার বসতভিটা, লক্ষ হেক্টর কৃষি জমি আর সাধের ফসল। গেল 17 আগস্ট থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পূর্বাভাস বদলে বিহারে না গিয়ে ধাবমান হয় বাংলাদেশের মধ্যাঞ্চলে। 19 আগস্ট শুধু ফেনীর পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি হয়, কুমিল্লায় হয় 210 মিলিমিটার। এছাড়া সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী ও চট্টগ্রামেও অতি ভারী বর্ষণে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি অতিক্রম করে বিপদসীমা। আরও বেশি বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। ভারতীয় আবহাওয়া অফিস জানায়, ত্রিপুরায় বৃষ্টিপাত ভেঙেছে 31 বছরের রেকর্ড। এই বিপুল পরিমাণ পানি ধরে রাখতে পারেনি গোমতী নদীর ডম্বুর জলাধার। ডম্বুর গেট ও গজলডোবা বাঁধ খোলার আগে বাংলাদেশকে সতর্ক না করার অভিযোগ পরিবেশবিদদের। যে স্রোতে পানি আসছে এটিকে কোনোভাবে স্পিল ওভার পানি আমরা বলতে পারি না, যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো আমি কোনোভাবেই মনে করি না শুধুমাত্র অতিবৃষ্টির কারণে এই বন্যাটা হয়েছে, বরঞ্চ এই উপর থেকে আমাদেরকে কোনো নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হওয়া। বানের পলিতেই হাজার বছর ধরে সৃষ্ট বদ্বীপ বাংলাদেশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনে এ অঞ্চলে আরও নিয়মিত বন্যার ঝুঁকি বাড়ছে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে অভিন্ন নদী আবহাওয়ার তথ্য আদান প্রদানের পুরনো চুক্তি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। টেকসই সমাধানের জন্য অভিন্ন নদীগুলোর উজানেই ড্যাম বা জলাধার নির্মাণ করতে হবে আঞ্চলিক স্বার্থ বিবেচনায়। পূর্বাভাসের ব্যাপারটা এখন যেভাবে দেয়া হচ্ছে কিছু চুক্তির মাধ্যমে, এই চুক্তির প্রস্তাব বাংলাদেশ করেছিল 1972 সনের মার্চ মাসে। এখন যেহেতু আমাদের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বেড়েছে, মডেলিংয়ের ক্ষমতা বেড়েছে, আরও উপাত্ত আমরা পেলে কাজে লাগাতে পারবো। এটার ব্যাপারে অবিলম্বে সরকারের মাধ্যমে আলাপ আলোচনা করা উচিত। এরকম মারাত্মক বৃষ্টিপাতের ঘটনা অনেকদিন পর পর হওয়ার কথা। আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনাটা আরো দ্রুত হবে। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন তিস্তার কথা বললেন, এটার ড্যাম তৈরি করতে হবে সিকিমে, ধরল্লা দুধকুমারের ড্যাম তৈরি করতে হবে ভুটানে। উজানের বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা আরও 4 থেকে 5 দিন দীর্ঘায়িত হতে পারে। তবে সংকট উত্তরণে সবার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নষ্ট হয়ে গেছে দেশের মোট আমনের 15 থেকে 20%। পানি সরে যাবার পর খাদ্য ঝুঁকি এড়াতে লেট আমন ও উঁচু অঞ্চলের বীজতলা থেকে সংগৃহীত চারা রোপণ করতে হবে দ্রুত সময়ে। সার বীজ পেলে জমা পলিতে ফসল সবজির ভালো উৎপাদন সম্ভব। যে 11টা জেলা আমাদের পূর্ব দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেটা বন্যা কবলিত হয়েছে, তাতে করে আমাদের দেশের মোট আমন আবাদি জমির প্রায় 15 থেকে 20% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করি। কিন্তু এর অধিকাংশই হয়তো আবার নতুন করে লেটটি আমন হয়তো চাষ করা সম্ভব হবে। বন্যা যখন হয় তার নেতিবাচক প্রভাব যেমনি আছে, ইতিবাচক প্রভাবও আছে, কারণ প্রচুর পলি পড়ে এবং তাতে করে আমাদের পরবর্তী ফসল খুব ভালো হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বন্যার পরে আমাদের কৃষক ভাইরা উৎসাহিত বোধ করবে এবং আগামী ফসলটা অনেক ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বন্যার পানি নেমে যাবার পর এসব অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ সংস্কার করতে হবে দ্রুত সময়ে। বিশেষজ্ঞরা বলছেন, সুদমুক্ত কৃষি ঋণ প্রণোদনা ও ঘরবাড়ি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার ও দেশবাসীকে। তানজিম শাফিন, এখন, ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। উজানের ঢলে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেট। পানির তোড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন তীরবর্তী 5 গ্রাম ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ। সহকর্মী নাসিম শুভর তথ্য ও ইমরান হোসেনের ছবিতে প্রতিবেদন। পানির তলে ডুবছে একের পর এক জনপদ। দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না উপকূলীয় জনপদ নোয়াখালীর। গত 6 মাসে টানা 4 বার জলাবদ্ধতার কবলে পড়ে জেলার প্রধান শহরের বাসিন্দারা।
সাম্প্রতিক বন্যায় এখনও পানিবন্দী জেলার ৮টি উপজেলার ২০ লাখ মানুষ। ১,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২ লাখের বেশি মানুষ। প্রতিদিনই যখন উজানের পানি বৃদ্ধি নিয়ে দুর্ভোগে এই জনপদের মানুষ, ঠিক তখনই ভেঙে গেছে নদীর তীর রক্ষায় নির্মিত মুছাপুর রেগুলেটর। স্থানীয়রা বলছেন সোমবার সকালে পানির অতিরিক্ত চাপে রেগুলেটরটি ভেঙে যায়। এতে ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় লোকালয়ে ঢুকবে লবণাক্ত পানি। এতে প্লাবিত হবে লোকালয়। একই সঙ্গে দেখা দেবে বিশুদ্ধ পানির সংকট। অন্যদিকে নদী ভাঙনের কবলে পড়বে ৫ গ্রামের লক্ষাধিক মানুষ। 10 মিনিটও সময় লাগেনি এখানে যে বানটা যে পড়ে গেছে। মানুষের বাড়িঘর ভাঙে যাবো, সবকিছু মানুষের নষ্ট হয়ে যাবে, এগুলো আর কি। আর ওইদিকে যাওয়া যাবে না, মানুষের ব্যবসা বাণিজ্য আছে, সব দিকে ক্ষতি হয়ে যাবে। বালু উত্তোলনের ফলে এই যে ক্লোজার যেটা এটা ভেঙে গেছে এবং এটা ভাঙার পরে এখানে যে বসত বাড়ি যেটা আছে সবগুলো বিলীন হয়ে যাবে। এই পানির প্রেসারে রেগুলেটর ভেঙে যায়। অতি অল্প সময়ের ভিতরে এটা বিহিত ব্যবস্থা করে, বিহিত ব্যবস্থা যদি না করে তাহলে আমরা নদীতে ভেসে যাব। এটা রক্ষা করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব এই ভাটটা বা এই সুইচ গেটটা আমাদের আবার পূর্বের মতো যেন করে দিতে পারে। এই এলাকা অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিরাপদ স্থানে। তাদের স্যালাইনের জরুরি ভিত্তিতে তাদের স্যালাইনের ব্যবস্থা করা এবং ওনাদের থাকা খাওয়া সহ নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো এগুলোর জন্য সাপোর্টিং করা একান্ত দরকার। রেগুলেটরটি ভাঙার সাথে সাথে ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি। আশ্রয়ের জন্য শেষ সম্বলটুকু নিয়ে এদিক ওদিক ছুটোছুটি করছেন স্থানীয়রা। বৃষ্টির পানি মনে করেন ব্রিজ ভাঙি গেছে, আমাদের জায়গা ভাঙি চলে যেতেছে। এই ক্লোজার সকাল ৮টা পর্যন্ত ছিল, ৮টার পরে ক্লোজার তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পরে পানির এত স্রোত, খরস্রোতা নদীর মুখে সমস্ত জায়গা ভাঙে চোখের পলকে চলে যাচ্ছে। দুপুরের পর ভেঙে যাওয়া রেগুলেটরটি পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত করা হবে বলে জানান তারা। এখন বিস্তীর্ণ এলাকার পানিটা নিষ্কাশনী ছিল আমাদের মূল কনসার্ন, সেটাতে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না এটা কোলাপস করায়। এবং আপনাদেরকে সদয় অবগত জানাচ্ছি যে এখানে আমাদের একটা ড্যাম কোলাপস করলে সেটা আমাদের একটা সমস্যা হয় যে ড্যামের ডাউন স্ট্রিমে লোকজন অনেক প্লাবিত হয়। এখানে যেহেতু 650 মিটার দূরে আপনার হচ্ছে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত, এখানে ওই ধরনের কোনো কিছু হবে না, কোনো লোকালয় নাই, লোকালয় প্লাবিত হবে না। এখানে আমাদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দ্বীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভার্সন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। এই ক্লোজার দিয়ে আমার ফেনীর অনেকগুলো উপজেলা পানি নামতেছে, সোনাগাজী আর কয়েকটা উপজেলা, দাগনভূঞা, 14 গ্রাম, লাঙ্গলকোট, সব এলাকার পানিটা এখানে নামতেছে এবং পাহাড় থেকে যে পানি সেটাও এখানে নামতেছে। পানিটা আমার 23টা গেট খোলা থেকে দ্রুত পানি নেমে গেছে, তারপরেও পানি এত চাপ ওই থেকে, হয়তো এই পানির চাপ এটা হতে পারে। আর যেটা হয়েছে এখন গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে, এটাই আমাদের কনসার্ন। দ্রুত রেগুলেটরটি পুনঃস্থাপন করা না হলে এই জনপদের 4 লাখ মানুষের বাসস্থান ও কর্মসংস্থান হুমকির মুখে পড়ার আশঙ্কা স্থানীয়দের। এখন নোয়াখালী। দেশের বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি। পার্শ্ববর্তী জেলার পানি প্রবেশ ও ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই নিয়ে জানাতে লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, জানতে চাই পানিবন্দী বাসিন্দাদের কি অবস্থা এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে, উদ্ধার তৎপরতাই বা কেমন চলছে? অবস্থার কোনো উন্নতি নেই মিম। লক্ষ্মীপুরে ক্রমেই পানি বাড়ছে, এটি সকাল থেকেই বলার চেষ্টা করেছি এবং এখনও কিন্তু সেই অবস্থায় আছে। পানিবন্দী লোকজনকে আসলে উদ্ধারের যে তৎপরতা এখানে আসলে সেই অর্থে লক্ষ্মীপুরের দিকে দৃষ্টিটা কিছুটা কম। আপনি ফেনীতে বা অন্যান্য এলাকাগুলোতে যেভাবে বিভিন্ন বাহিনীর টিমগুলো কাজ করে, লক্ষ্মীপুরে আমরা এই তৎপরতাটা কম দেখছি। লক্ষ্মীপুরে প্রায় 9 লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পুরা লক্ষ্মীপুর সদর পূর্ব অঞ্চলের বা সদর উপজেলার যতগুলো আশ্রয়কেন্দ্র আছে, বেশিরভাগ আশ্রয়কেন্দ্রই কিন্তু এখন ধারণ ক্ষমতার বাইরে লোকজন প্রবেশ করেছে। সেখানে অনেক আশ্রয়কেন্দ্রে গিয়ে আমরা দেখেছি সেখানে মানুষের আসলে একটু ঘুমানোর বা শোয়ার কোনো ধরনের পরিস্থিতি কিন্তু নেই। মোটা দাগে বলা যায় যে আসলে লক্ষ্মীপুরবাসী খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা তাদের জীবন যাপন করছেন। আজকে দুপুর পর্যন্ত যেসব বাড়িতে পানি কোনো একটু ছুঁই ছুঁই ছিল, সেসব বাড়িতে রাতের সন্ধ্যার পরে পানি উঠে গেছে। অর্থাৎ একটু পরপরই পরিবেশ পরিস্থিতি এখানে পরিবর্তন হয়ে যায় এবং মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে তারা আসলে এই অবস্থা যদি চলতে থাকে এবং এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আসলে
আসলে শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে দাঁড়াবেন, কারণ আর কোনো আশ্রয় কেন্দ্র কিংবা বিভিন্ন বিদ্যালয় কিংবা আর কোনো স্থাপনা নাই যেখানে গিয়ে তারা উঠতে পারবেন। আর লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থাটা যদি এই মুহূর্তে বলি যে একেবারে খুবই খারাপ অবস্থা। এখান থেকে বের হওয়ার রাস্তাগুলো এত বেশি ভাঙাচোরা, এত বেশি খানাখন্দ, সেটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা। মানুষ একটু বের হয়ে যে অন্যান্য এলাকায় চলে যাবে সেই পরিস্থিতিও কিন্তু লক্ষ্মীপুরের নেই। সব মিলিয়ে লক্ষ্মীপুরের সার্বিকভাবে লক্ষ্মীপুরের পরিস্থিতি কিন্তু নাজুক অবস্থা। আমরা সকাল থেকে যেটি বলছিলাম যে লক্ষ্মীপুরে ত্রাণ কার্যক্রমের তৎপরতা অনেকটা কম ছিল, কিন্তু বিকেলের দিকে এই তৎপরতাটা একটু বেড়েছে। লক্ষ্মীপুরে অনেকগুলো এলাকায় ত্রাণ নিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন এবং আমরা সন্ধ্যার পরেও দেখেছি অনেক প্রত্যন্ত এলাকায় অনেক ঝুঁকি মাথায় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক এলাকায় কিন্তু ত্রাণ নিয়ে মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিন্তু প্রবেশ করেছে এবং মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। তবে লক্ষ্মীপুরের বেশিরভাগ মানুষই কিন্তু এখনও তাদের হাতে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি এবং একেবারে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশনের সমস্যা সহ নানা ধরনের সংকটের মধ্যে তারা রয়েছেন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর সদর থেকে সবশেষ বন্যার পরিস্থিতি। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। উজ্জ্বল আনন্দ মিছিল, গীতাযজ্ঞ আর শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে নগরীর পলাশী থেকে শুরু হয় জন্মাষ্টমীর র্যালি, যা শেষ হয় বাহাদুর শাহ পার্কে। এবং র্যালির আগে আলোচনা সভায় যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, সবার অংশগ্রহণে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা চেষ্টা করবেন। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল লতিফ। হিন্দু পুরাণ মতে প্রায় 5250 বছর আগে যেদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথি। অশুভ দমন করতে তার সেই আবির্ভাবের দিনটি ঘিরেই সনাতনী ধর্মে বিশ্বাসীদের এই উৎসব। এই মিছিলের সম্মুখ সারিতে শিশু কৃষ্ণদের উপস্থিতি তো ছিল রাধাকৃষ্ণের প্রতিরূপ। ঢাকঢোল, উলুধ্বনি আর কৃষ্ণ নামের স্লোগানের বাঁধভাঙা এই উৎসব উদযাপন করেছেন যে যেভাবে পেরেছেন সেভাবেই। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহাসিক র্যালি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে যা শেষ হয় বাহাদুর শাহ পার্কে গিয়ে। আয়োজকরা বলেন, বন্যার্তদের প্রতি সহমর্মী হয়ে এবারের আয়োজন তারা সংক্ষিপ্ত করেছেন। আমাদের প্রত্যাশা ভগবান শ্রীকৃষ্ণ যেন দেশ ও দশের মঙ্গল করেন। কোনো সাম্প্রদায়িক পরাশক্তি বাংলাদেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। ধর্ম নিরপেক্ষ সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের যে মুসলিম ভাইরা ছিল তারা অনেক সহযোগিতা করছে, যাই হোক তারা যে সহযোগিতা করছে এটাই আমাদের অনেক প্রত্যাশা যে তাদের সহযোগিতা পেয়ে মানে আমাদের মন্দির আরো মানে একটু ভালো ছিল। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব, এই হলো আজকের প্রত্যাশা। পলাশী মোড়ে এই র্যালির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে প্রধান অতিথি আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তারা বলেন, তারা সংবিধান অনুসারে সকল ধর্মের মানুষের জন্য যৌক্তিক অধিকার নিশ্চিত করতে চান। এদিন মতিঝিলের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দিরে জন্মাষ্টমীর আয়োজনে যোগ দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও। আজকে জন্মাষ্টমীর ব্যয় কিছুটা সংকোচন করে আপনারা এই অর্থ বন্যার্ত মানুষের কাছে মাঝে পৌঁছিয়েছেন। এই মানবিকতার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই যে ধর্মীয় বিভাজন, আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এই যে বৈচিত্র্য, এই যে প্লুরালিস্টিক সোসাইটি, এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বহিঃপ্রকাশ। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না।
সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। একটা ভিন্ন প্রাকৃতিক এবং রাজনৈতিক পরিবেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী। এখানে অংশগ্রহণকারীরা এটাই বলছেন যে সব সংকট মোকাবেলায় এবারে সব ধর্মের মানুষেরা যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেছেন, এটাই বাংলাদেশ। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্মীয় নেতারা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঘণ্টাখানেকের সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ আরও অনেকে। রেওয়াজ অনুযায়ী ধর্মীয় উৎসব বা বিশেষ দিনে সরকার প্রধানের কার্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার শুভেচ্ছা বিনিময় করেন ধর্মীয় গুরুরা। প্রতিবারই জন্মাষ্টমী ঘিরে থাকে নানা আয়োজন, তবে এবার বন্যায় দুর্গতদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে আয়োজন রাখা হয়েছে, আর এখান থেকে সাশ্রয় হওয়া অর্থ দেওয়া হবে বন্যার্তদের ত্রাণ তহবিলে। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেন। রাষ্ট্রপতি আশা করেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্রুতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা জরুরি বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন আয়োজনে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। আরও বলেন, পরাজিত শক্তি নানা রূপে ফিরে আসছে, তাই জনগণকে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, প্রশাসনে এখনও যারা আওয়ামী সরকারের মদতপুষ্ট আছে তাদের অপসারণ করতে হবে। সময় উল্লেখ করেন, না জানিয়ে বাঁধ খুলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ভারত। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। তিনি বলেছেন, কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দায়িত্বশীল ও গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে আশার আলো দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করে অন্যায় করেছে বলে অভিযোগ করেছেন তিনি। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে
এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। শান্তবাজার নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। চট্টগ্রামে বন্যার প্রভাব পড়েছে দেশের ভোগ্য পণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে। সপ্তাহ ব্যবধানে বেচে বিক্রি নেমেছে অর্ধেকে, সরবরাহ সংকটে বেড়েছে পেঁয়াজ রসুনের দর। এমন মন্দায় ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতায় সংকট আরও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাবেন কাজী মাহফুজ। আকস্মিক বন্যার প্রভাবে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে বেচা বিক্রি। স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কমেছে প্রায় 50%। সরবরাহ সংকটে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 113 থেকে 115 টাকায়। মিশর, চায়না ও পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 105 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 113 টাকা কেজি দরে। রসুনের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা, আর আদা বিক্রি হচ্ছে 215 টাকা কেজিতে। ফেনী, কুমিল্লা, ওখানে অনেক পানি, যার কারণে পণ্যবাহী ট্রাক আসতে পারতেছে না। না আসার কারণে এখানেও পেঁয়াজের সংকট, কাঁচামাল অনেক সংকট, যার কারণে পেঁয়াজের দামও বেড়ে গেছে। বন্যার পরে থেকে অর্ধেকটা নেমে আসছে। এখন মাল আমাদের সরবরাহ কম, মাল আসতে পারতেছে না, যার তুলনায় এখানে পণ্য সংকট, বেচা বিক্রিও কম। এদিকে দাম না বাড়লেও শূন্যের কোটায় নেমেছে ডাল জাতীয় পণ্যের বেচা বিক্রি। তবে মশলা জাতীয় পণ্য এলাচ, জিরা, দারচিনি, গোলমরিচ ও লবঙ্গের দাম সপ্তাহ ব্যবধানে 30 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। তবে বন্যার কারণে ক্রেতা কমায় ব্যবসা হচ্ছে কম। ক্রেতা তো নাই বললেই চলে, বেচা বিক্রিও নাই। সারাদিনে এই বেচা বিক্রি তেমন না, হয়তো 2-1টা আসে, তেমন বেচা বিক্রি নাই, একদম ঠান্ডা। এদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে নতুন সমস্যা ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতা। বেশ কিছু ব্যাংকে গ্রাহকদের চেক নগদায়নের সমস্যার পাশাপাশি করা হচ্ছে না ক্লিয়ারিং ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট RTGS। বন্যার কারণে ব্যবসায়িক লেনদেন, ব্যাংকের লেনদেন একদম কমে গেছে। এসএলএমের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকগুলো আছে সেসব ব্যাংকে ক্লিয়ারিং বা ট্রান্সফার বা বড় অ্যামাউন্টের চেক তোলা যাচ্ছে না। ইউনিয়ন ব্যাংকে 10,000 টাকা পর্যন্ত চেক দিতে পারতেছে না, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 2 লাখ টাকার চেকও দিতে পারতেছে না, এবং কি ক্লিয়ারিংয়ে তাদের চেকগুলো রিটার্ন আসতেছে। এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি করছে আমাদের ব্যবসায়ীদের জন্য। স্বাভাবিক সময়ে চাকতাই খাতুনগঞ্জে দৈনিক লেনদেন হয় 2 থেকে 2,500 কোটি টাকা। বর্তমানে যা অর্ধেকে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ওয়েবসাইটে দেখতে ভিজিট, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।